বাঁকুড়া ইউনিভার্সিটি অন্তর্গত যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে আজ আমরা বিএ ইকোনমি এমডিসি অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইকোনমি এমডিসি সাজেশন নিয়ে তোমাদের আলোচনা করব। তোমাদের এমডিসি ইকোনমিতে যারা এমডিসি ইকোনমি রয়েছে তাদের তোমরা জানো যে তোমাদের তার সাধারণত তিনটে টপিক তোমাদের দেখতে হয়। যে সমস্ত বাঁকুড়া ইউনিভার্সিটি অন্তর যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে তোমাদের এমডিসি সাজেশনের মধ্যে তোমাদের তিনটে টপিক দেখতে হচ্ছে, সেটা হলো কিন্তু এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি আর আইটি সেক্টর। প্রথমত তাহলে তোমাদের এগ্রিকালচার থেকে এবং ইন্ডাস্ট্রি আর আইটি সেক্টর থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেই সমস্ত কোশ্চেনগুলো তোমরা কিন্তু নিচে আলোচনা করা আছে, দেখে নাও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও। এটা তোমাদের 2025-এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো দেখে রাখতে পারো। প্লাস 2024-এ তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো, হ্যাঁ সেই কোশ্চেনগুলো তো অনেকগুলো কোশ্চেন এখানে নেওয়া হয়েছে। প্লাস তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানের মধ্যে, যেগুলো তোমাদের আসার চান্স আছে যে 2025-এর জন্য এমডিসির জন্য কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, আর এখানে আমরা 2 নম্বরে কোশ্চেন আলোচনা করব। এরপরে ভিডিও তোমাদের কিন্তু এগ্রিকালচার থেকে আজকে আমি এগ্রিকালচারটা পুরো টপিকটা কিন্তু আলোচনা করব। আর যদি হয়ে থাকে তাহলে আমি ইন্ডাস্ট্রি টপিকটাও কিন্তু তোমাদের দিয়ে দেবো সেকেন্ড সেমিস্টারে তোমাদের শর্ট কোশ্চেনগুলো 2 নম্বরে। আর এর পরের ভিডিও তোমাদের যে লং কোশ্চেন থাকবে সেই লং কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সেই পরের ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা এগ্রিকালচার থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও। ওকে, ফার্স্ট কোশ্চেন তোমাদের ভারতীয় কৃষিক্ষেত্রে স্বল্প উৎপাদনশীলতা দুটি কারণ উল্লেখ করো। প্রথম কোশ্চেন যে ভারতীয় কৃষিক্ষেত্রে স্বল্প উৎপাদনশীলতা দুটি কারণ উল্লেখ করো। না, ভারতীয় কৃষিক্ষেত্রে স্বল্প উৎপাদনশীলতা দুটি কারণ হলো উচ্চ ফলনশীল বীজের সীমিত ব্যবহার, আর আরেকটি হলো কীটনাশক ও সারের স্বল্প ব্যবহার। নেক্সট, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? না, সবুজ বিপ্লবের জনক বলা হয় এম স্বামীনাথনকে। স্বামীনাথন করে দেবে। ভারতবর্ষে ভূমি সংস্কারের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। 1 নম্বর, অতীত থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কৃষি কাঠামো থেকে উদ্ভূত কৃষি উৎপাদন বৃদ্ধির এই ধরনের প্রতিবন্ধক দূর করা। আর 2 নম্বর হলো যা প্রাথমিক সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তা দূর করা। 2 নম্বর, ভারতের সবুজ বিপ্লবের দুটি প্রধান প্রভাব কী কী? 1 নম্বর হলো সবুজ বিপ্লব ফসলের জন্য সুসংগত জল সরবরাহ নিশ্চিত করতে যে সুবিধার সম্প্রসারণ এর ওপর জোর দেয়। আর 2 নম্বর তোমায় দেখতে হবে যে সবুজ বিপ্লবের ফসলে উৎপাদনশীলতা বাড়তে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার উৎসাহিত করে। নেক্সট, সবুজ বিপ্লবের দুটি কুপ্রভাব উল্লেখ করো। সবুজ বিপ্লবের দুটি কুপ্রভাব হলো, একটি হলো অর্থসামাজিক সংস্কার আর একটি হলো কিন্তু পরিবেশগত সমস্যা। নেক্সট, এখানে কিন্তু বলা হয়েছে অর্থ বিপ্লবের দুটি কুপ্রভাব অর্থাৎ খারাপ দিক। আমাদের প্রথমে যে আমি দুটো বলে দিয়েছি, দুটো পয়েন্টের কথা বলেছি আমি এখানে, তবে তোমরা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য এই দুটো পয়েন্টের মধ্যে তোমরা হালকা করে কিন্তু সে সম্পর্কে লিখবে। অর্থাৎ অর্থ সামাজিক সমস্যা কোনগুলো? যে সমস্ত আমাদের কৃষিখাত করার জন্য বা এগ্রিকালচার করার জন্য যে সমস্ত অনেক সময় কী হয় না, চাষিদেরকে অর্থের সমস্যায় ভুগতে হয়। অনেক সময় তারা সঠিকভাবে কিন্তু লোন পায় না, তারা সঠিকভাবে কিন্তু কৃষিকাজের জন্য কিন্তু বীজ কেনার জন্য তারা টাকা পয়সা পায় না। এই সমস্ত বিভিন্ন অর্থের সমস্যার সম্মুখীন হতে হয়। আর পরিবেশগত সমস্যার মধ্যে আমরা প্রথমেই দেখতে পাই যে অনেক অনেক চাষিরা আছে যারা সঠিকভাবে কিন্তু চাষবাস করার সময় হয়তো পরিবেশগত বিভিন্ন কারণে ভুগতে হয়। যেমন আমরা দেখতেই পাচ্ছি যে জলের কারণে হতে পারে, বৃষ্টিপাতের কারণে হতে পারে, সামনে কোনো নদী বা নালা না থাকলে তারা কিন্তু বিভিন্ন জলাশয় জলপ্রপাতের মাধ্যমে থেকে সেখান থেকে জল এনে তারা কিন্তু কৃষিকাজ করতে হচ্ছে। এই সমস্ত নানান কারণগুলোর জন্য কিন্তু হয়। তবে সেখানে কুপ্রভাব যদি তোমাদের দিয়ে থাকে তখন তোমরা কিন্তু এই দুটোই দেবে। ওকে, এবার নেক্সট বলেছে সমবায় কৃষি বলতে কী বোঝো? না, সমবায় কৃষি হলো এমন একটি সমবায় সংগঠন যা কৃষিকাজে সংগঠিত কৃষকদের সহায়তা ও উন্নতির জন্য সংগঠিত হয়। ওকে, সবুজ বিপ্লব কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এরা আগের বছর কোশ্চেন এসেছিল যে সবুজ বিপ্লব বলতে কী বোঝো। বিংশ শতাব্দীর শেষের দিকে ফসলের উৎপাদন ছিল তা বৃদ্ধির উদ্দেশ্যে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও জলসেচ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যার ফলস্বরূপ ফসলের উৎপাদন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায়। তাকে এই বিপ্লবের মত ধরা হয়, তাই সবুজ বিপ্লব বলা হয়ে থাকে। আরও যদি আমি শর্টে বলতে হয় তোমাদের গল্পে চলে বলে রাখি, না সবুজ বিপ্লব হলো হঠাৎ করে ধরো একটা
পরিবেশের মধ্যে আমাদের সহজভাবে কিন্তু আমরা কৃষিকাজ করছি, যেখানে আমরা নর্মালি লাঙ্গল টানছি, লাঙ্গল টেনে কৃষিকাজ করছি, লাঙ্গল টেনে কৃষিকাজ হচ্ছে, এবং যেমন আমাদের গরু এদের দিকে লাঙ্গল টানিয়ে আমাদের কৃষিকাজ করছি, তেমনভাবে কোনো রকম কিন্তু বীজ উৎপাদন নেই, সেই বীজগুলো নর্মাল বীজেই আমরা কিন্তু কৃষিকাজ করছি জলের মাধ্যমে, সাধারণভাবে কৃষিকাজ হচ্ছে, কিন্তু সেই সময় ভালোভাবে কিন্তু উৎপাদন হচ্ছে না। এবার হঠাৎ কী করলো আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে, হঠাৎ আমাদের বড় বড় যন্ত্র এলো, বড় বড় অত্যাধুনিক পরিমাণে উন্নত মানের বীজ এলো, এর মাধ্যমে যখন আমরা কৃষিকাজ শুরু করলাম তখন দেখলাম হঠাৎ চারিদিকে কিন্তু সবুজের ফসল পড়লো। এটাকে মনে রাখবে, এটাকে সবুজ বিপ্লব বলা হয়। যে হঠাৎ যখন মানে একটা নর্মাল টপিক থেকে আস্তে আস্তে হঠাৎ করে যে পরিবর্তন দেখা দিল, যে বিপ্লবটা ঘটলো, সেটাকে সবুজ বিপ্লব বলা হয়। ভারতে অর্থনীতিতে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? অবশ্যই অর্থনীতি না থাকলে কিন্তু কৃষিক্ষেত্রে অর্থনীতি হবে না। দেখো, অন্যান্য দেশের মতো ভারতেও কিন্তু কৃষি প্রধান জীবিকা, ভারতের জাতীয় আয়ের অন্যতম একটি মাধ্যম হলো কৃষি। অবশ্যই আমাদের ভারতের দিক যেমন দেখতে যাবো, তেমন অন্যান্য রাজ্যগুলির মধ্যেও কিন্তু ভারতে যেমন কিন্তু একটা কৃষি প্রধান জীবিকা হলো কিন্তু একটা অর্থের দিক থেকে, সেটা হলো কিন্তু কৃষিকাজ। তাছাড়া ভারতের কর্মসংস্থানের জন্য কৃষি বিশেষ করে নির্ভরশীল। ভারতে প্রায় 1981 সালে ভারতের জনসংখ্যা প্রায় ছিল 61% ছিল কৃষিক্ষেত্রের উপর নির্ভরশীল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 100%-এর মধ্যে প্রায় 61% ছিল আজ থেকে প্রায় 1981 সালে, সে সময় যে বেশিরভাগ মানুষ কিন্তু কর্মসংস্থান বলতে একটাই ছিল কৃষিকাজ, যেখানে তখন তারা প্রায় 61% মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল। ভারতের চা, গম, ধান, চিনি, চট, কাপড় প্রভৃতি কৃষিক্ষেত্রের উপর নির্ভরশীল। তাছাড়া ভারতের কৃষিক্ষেত্রের ওপর নির্ভরশীল হওয়ার কারণেই কিছু বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারে। তাই বলা হয় ভারতের অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে কিন্তু নির্ভরশীল হলো কিন্তু আমাদের কৃষিকাজ। অবশ্যই দেখো, আমাদের যে সমস্ত পণ্যগুলি আমাদের ভারতে উৎপন্ন হয়, সেগুলো হয়তো পণ্যগুলো তো অন্যান্য রাজ্যে উৎপন্ন হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, আমাদের যে পণ্যগুলো সে অন্যান্য বৈদেশিক মাধ্যমে বিভিন্ন বিদেশগুলোতে কিন্তু রপ্তানি হতো, এবং সেখান থেকে বিভিন্ন বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারতাম। এবং কৃষিকাজ বলতে যে আমাদের ধান, গম, চাল এই সমস্ত মাধ্যমে যে কৃষিকাজটা হয়ে থাকে, এইগুলো চাষ মাধ্যমে আমরা কৃষিকাজ বলি, সেটা তেমন তো নয়। আমরা কৃষিকাজ বলতে আর অন্যান্য যে সমস্ত সামগ্রীগুলো রয়েছে, দেখো আমাদের একটা শিল্প কেন্দ্র বা একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে, ইন্ডাস্ট্রি থাকলো কেন, তেমনই আমাদের ইন্ডাস্ট্রি তৈরি হতেও বা ইন্ডাস্ট্রিতে যেমন যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, আর সেখানেও কিন্তু আমাদের অনেকাংশই কিন্তু এই কৃষিকাজের ওপর নির্ভরশীল হয়ে থাকে। কারণ পণ্যগুলি যেগুলো উৎপন্ন হবে, সেখানেও বেশিরভাগ জিনিসটাই কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে যেয়ে পড়ে সেখানে তৈরি হয়। ওকে, আর আমাদের কৃষিকাজের মাধ্যমে আজ ভারতে এত মানুষ জনসংখ্যা হয়ে উঠেছে, যেখানে সেখানে প্রায় কয়েক কোটি মানুষকে কিন্তু খাদ্যের যোগান কিন্তু কৃষিকাজ থেকে দিচ্ছে। ওকে, তাহলে অবশ্যই কৃষিকাজ আমাদের ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। তাছাড়া আমরা যে আমাদের যে সমস্ত অর্থ উপার্জন করি বা যে সমস্ত অর্থ উপার্জন করছি, সেগুলোতে আমাদের এই কিছু খাদ্যের জন্য। তাহলে এই কৃষিকাজ, তাহলে কৃষিকাজ না থাকলে আমাদের কোনো রকমভাবে অর্থ সংকট সবচেয়ে বড় মূল্য দেখা দিতে পারে। তাই আমাদের বলতে গেলে এই অর্থের ওপর দিয়ে দেখতে গেলে আমাদের সবচেয়ে একটা প্রধান ভালো ভালো দিক হলো আমাদের কৃষিকাজ। কৃষিকাজকে আমাদের পরিমাণে এখনও পর্যন্ত কৃষিকাজকে তোমরা যদি ভালোভাবে টিকিয়ে রাখতে পারো, আর উন্নত মানের কৃষিকাজ করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কৃষিকাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমাদের কৃষিকাজটি হলো আমাদের পূর্ণ প্রজন্মের মাধ্যমে এক অন্যতম একটা হাতিয়ার। ওকে, ভারতের কৃষিক্ষেত্রে প্রধান এবং প্রথম সংস্থাগুলি আলোচনা করো। ওকে, ভারতের কৃষিক্ষেত্রে প্রথম এবং প্রধান সমস্যা হলো কিন্তু স্বল্প উৎপাদনশীলতা। ও ওকে ওকে, একেবারে ঠিকই বলেছে। কারণ দেখো, স্বল্প উৎপাদনশীলতা আজকে ভারতের মধ্যে বেশিরভাগটাই, আজ থেকে প্রায় আজ অনেক দিন আগেই কথা বলছি আমি, যে ভারতের যে সমস্ত সমস্যাগুলো ছিল তার মধ্যে প্রধান সমস্যা হলো কিন্তু স্বল্প উৎপাদনশীলতা। কারণ ভারতে এখন বলতে গেলে অনেক বড় বড় যন্ত্রপাতি এসে গেছে, বড় বড় টেকনোলজি এসে গেছে, এবং বড় বড় এখনকার বিভিন্ন অত্যাধুনিক পরিমাণে আমাদের এগ্রিকালচারে বৈজ্ঞানিক মাধ্যমে করছে। আগে যখন ছিল না তখন তো সেটা তো হতো না। এখন না এসে গেছে, আমাদের এখন অনেক সমস্যা, ছোটো জমির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফলন করতে পারছে। বাট আগে তো সেগুলো ছিল না। তখন কি হতো না, সমস্যা বলতে একটা সমস্যা স্বল্প উৎপাদনশীলতা, কম পরিমাণে আমি কিন্তু উৎপাদন পাচ্ছি, বেশি পরিমাণে উৎপাদন পাচ্ছি না। ওকে, পরিকল্পনাকালে ভারতে কোন ধরনের চাষ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল তা আলোচনা করো। পরিকল্পনাকালে ভারতের ছোট্ট চাষের মালিকানাও ভিত্তিক চাষ ব্যবস্থা গড়ে তোলা হতো। হ্যাঁ, পরিকল্পনাকালে ভারতে কি হতো, ছোট চাষবাস হতো, এবং সেগুলো মালিকানার উপর ভিত্তি করে গড়ে হতো। নতুন কৃষি কৌশলের বৈশিষ্ট্য কি? আমরা আগেই বললাম, নতুন কৃষি কৌশল বলতে এখনকার যে সমস্ত কৃষি কৌশলগুলো গড়ে উঠছে। যেমন নতুন কৃষি কৌশলের বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, নিম্ন ফলনশীল বীজের পরিবর্তে উচ্চ ফলনশীল বীজের বিশেষ করে ব্যবহার করতে হবে।
আগে নিম্ন ফলনশীল বীজগুলো ছিল, যেগুলো মোটামুটি কম জমিতে বা একটু বড় জমিতে দিলাম আমি, খুব চারিদিকে কিন্তু চাষবাস হলেও কিন্তু কম পরিমাণে কিন্তু ফলন দিত। আর এখনকার যেগুলো উচ্চ ফলনশীল বীজ এসে গেছে, যেগুলো আমরা কম জমিতে কিন্তু এক অত্যাধুনিক পরিমাণে কিন্তু দিলে প্রচুর পরিমাণে কিন্তু আছে কিন্তু আমাদের কী হচ্ছে, উৎপাদন দেখা দিচ্ছে। 2 নম্বর, উচ্চ ফলনশীল বীজের ক্ষেত্রে রাসায়নিক সার বেশি করে ব্যবহার করতে হবে অবশ্যই। এখন আমাদের কী করছে, প্রত্যেকটা ভেজাল হয়ে উঠছে। কৃষিকাজ বলতে ধরো বা যে কোনো আমরা এগ্রিকালচার ধরো, সেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ভেজাল, অর্থাৎ রাসায়নিক সার না দিলে আমাদের আর কৃষিকাজ হচ্ছে না। তাছাড়া উচ্চ ফলনশীল বীজের জন্য বিশেষ জলসেচের ব্যবস্থার প্রয়োজন। অবশ্যই আমাদের আজকের পরিমাণে যদি উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করতে চাই, তাহলে আমাকে বেশি করে কিন্তু জলসেচ ব্যবস্থা আমাদেরকে আনতেই হবে। ভারতের কৃষিক্ষেত্রে লোন প্রস্তাব এবং তার কারণগুলি আলোচনা করো। অবশ্যই ভারতে এখনকার সময় ধরতে গেলে, যে ভারতের কৃষিক্ষেত্রে দেখতে গেলে বিভিন্ন কৃষিক্ষেত্র কেন্দ্রগুলি প্রত্যেকটা রাজ্যে একটা করে কিংবা প্রত্যেকটা এলাকাতে একটি করে নির্দিষ্ট কৃষিক্ষেত্র কিন্তু কেন্দ্র গড়ে উঠেছে, যেখানে আমাদের কৃষিক্ষেত্রের এই যে সমস্ত কৃষকরা রয়েছে, তারা সেখানে বিভিন্ন বীজ বলো, বিভিন্ন লোনের ব্যবস্থা, বিভিন্ন জমি সংস্থান ব্যবস্থা, এই সমস্ত কাজগুলো সেখানে কিন্তু করে থাকে। আর আজকে যে সমস্ত ব্যাংক ব্যবস্থাগুলো গড়ে উঠেছে, সেই ব্যাংক ব্যবস্থার মাধ্যমে আজকে আমরা কিন্তু কৃষিকাজের জন্য ন্যূনতম পরিমাণে হলো সেই একটা লোনের ব্যবস্থা করে নিতে পারছি, যেখানে আগেকার এই সমস্ত লোন প্রথা ছিল না। যেখানে লোন ব্যবস্থা না থাকার কারণ, সেই সমস্ত কি দেখা দিত, বিভিন্ন সমস্যা দেখা দিত। কেমন সমস্যা না, সেখানে বিভিন্ন বড় বড় জমিদার, তারপরে সুদখোর, এদের সমস্ত কাছ থেকে বিভিন্ন অর্থ কিন্তু তারা নিতে হতো, কারণ নিতে চাষবাসী মানুষেরা, অর্থাৎ কৃষকরা সেখান থেকে অর্থ নিত এবং তারা একটা নির্দিষ্ট সুদে সে টাকাটা নিত, এবং সুদের হারটার সাথে হয়তো অনেক অংশ বেড়ে যেত বা অনেক অংশ বাড়িয়ে তারা কিন্তু সেই সুদটা নিত। এবার ধরো সুদটা তো নিত, এবার সেইখানে এবং পাশাপাশি সুদটা নিতই, এবং পাশাপাশি কী করা হতো না, যার চাষবাসটা যদি খুব ভালো হতো, সেই সেই কৃষকের খুব ভালো চাষবাস হতো, তো সেইখানে তারা যদি সুদটা না মেটাতে পারতো বা অর্থের টাকাটা না মেটাতে পারতো, সেই যে চাষটা করতো সেই জমিটাও কিন্তু প্লাস তার যে সমস্ত সম্পদগুলো, অর্থাৎ যে উৎপাদনটা হলো ধানটা, সেটাও তারা কিন্তু নিয়ে নিত এই জমিদাররা। তো এটা তার বড় সমস্যা হয়েছিল। তখন কী করলো সরকার, একটা সমস্ত ব্যাংক ব্যবস্থার মাধ্যমে সেখানে তারা লোন ব্যবস্থা করে দিল, যেখানে এই কৃষকদের জন্য এক নির্দিষ্ট অর্থে সেখানে লোন সরবরাহ হবে, এবং সেখানে তারা কিন্তু সেই পরিমাণে অর্থ দিয়ে তারা নির্দিষ্ট পরিমাণে তারা কিন্তু কাজগুলো করতে পারবে। দেখুন, নিচে ওইটাই বলা হয়েছে, আমি তার সম্পর্কে হালকা করে ডিটেলসে বলে দিলাম। হ্যাঁ, যে ভারতের কৃষিক্ষেত্রে লোন প্রস্তাব বা লোনের যে কারণগুলি হতে পারে সেগুলো, তবে এখানে সম্পর্কে লেখা আছে, আমি তোমাদের যে লেখা আছে সেটা আমি বুঝিয়ে বলছি, বাট আমি যেটা বুঝলাম সেটা কিন্তু তোমরা হালকা করে মাথায় রাখবে, সেটা হলে তোমরা লিখে দিতে পারো। ভারতের কৃষিক্ষেত্রে লোনের সমস্যা একটি উল্লেখযোগ্য সমস্যা। ভারতের বেশিরভাগ কৃষক দরিদ্রের মধ্যে বসবাস করে, এবং তাদের বেশিরভাগ মানুষ কিন্তু লোনের প্রয়োজন, যে সমস্ত কারণে, তা হলো অতিবৃষ্টির কারণে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তার জন্য হতে পারে, হয়তো শস্য হানির কারণে, শস্য ঠিকমতো হচ্ছে না, বিভিন্ন পোকামাকড় তাদেরকে সে ধ্বংস করে দিয়েছে, পারিবারিক অসুস্থতার কারণে, অবশ্য আজকে আমার অসুস্থতা আছে তার জন্য হয়তো আমি চাষবাস করতে পারছি না, কারণে এই সমস্ত কারণগুলোর জন্য, ইত্যাদি কারণে কিন্তু বিশেষ করে কিন্তু এই লোন প্রস্তাবগুলি দরকার হয়ে থাকে কৃষকদের। 1951 থেকে প্রায় 1952 সালে এক গ্রামীণ কমিটি থেকে জানা যায় যে ভারতের প্রায় 750 কোটি লোনের দরকার ছিল। তাছাড়া বেশিরভাগ লোন বেসরকারি প্রতিষ্ঠান থেকে এসেছে। আজ থেকে প্রায় 1951 থেকে সালে একটা গ্রামীণ কমিটি, সেখান থেকে জানা গিয়েছে যে ভারতে এই কৃষি ব্যবস্থা কৃষকদের জন্য প্রায় 750 কোটি টাকা দরকার। আর এই 750 কোটি টাকা কোথা থেকে নেওয়া হয়েছে? বেসরকারি কেন্দ্রগুলো থেকে। তাহলে আমরা এটাকে জানতে পারছি যে আমাদের কৃষকদের জন্য যে অর্থের জন্য বা এই যে লোন ব্যবস্থা কতটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আজ হয়তো সরকারি কেন্দ্রগুলো গড়ে উঠেছে, বাট আগে কত সমস্ত সরকারি কেন্দ্রগুলো গড়ে ছিল না, সেখানে কি ছিল? বেসরকারি কেন্দ্র। আর সেই বেসরকারি কেন্দ্রগুলো থেকে প্রায় 750 কোটি টাকার মতো কিন্তু লোন সরবরাহ করা হয়েছিল। তাছাড়া দেখতে পাচ্ছেন প্রায় 93% বেসরকারি প্রতিষ্ঠান থেকে আসে, আর প্রায় 6% আসে কিন্তু ব্যাংক থেকে। তাহলে বুঝতেই পারছি আমরা। তাছাড়া এই লোনে প্রায় 52% পারিবারিক কাজে লাগে, আর প্রায় 48% লোন উৎপাদনের কাজে লাগে। একটা লোনকে উৎপাদন করতে গেলে প্রায় আমাকে লোনের যে আমি নিয়েছি তার সুদটা তো আমাকে উৎপাদন করতে হবে, আমাকে নিজে চাষবাস করি। তো প্রায় 48% আমি সেটা আমার কাজের জন্য রাখবো। বাকি যে 52%টা সেটা আমার পারিবারিক হয়তো অসুস্থতার কারণে হোক, বা আমার নিজের পরিবার চালাতে, এই সমস্ত ফ্যামিলিতে শেষ হয়ে যায়। নেক্সট, ভারতের কৃষকদের লোনের বোঝা কমানোর জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছেন?
ভারতে কৃষকদের লোনের বোঝা কমানোর জন্য নানান কর্মসূচি গ্রহণ করেছেন সরকার। যেমন আগে আমরা কৃষকরা অপ্রতিষ্ঠানগত উৎস থেকে লোন নিতেন। তাছাড়া সরকার বেশ কিছু প্রতিষ্ঠানগত উৎস চালু করেন, সেখানে কৃষকরা লোন নিতে পারে। তাছাড়া পরবর্তীকালে সরকার বেশ কিছু ব্যাংক চালু করলো, যেগুলো থেকে কৃষকরা অতি ব্যবস্থা করতে পারতো। তাছাড়া সরকার কৃষকদের জন্য বিভিন্ন জলসেচের ব্যবস্থা করেছে, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করতে, রাসায়নিক সার এবং কীটনাশকের নানান কর্মসূচি গ্রহণ করেছে। অবশ্যই আমি যে আগের টপিকটা বললাম সেইখান থেকেই ধরে নাও যে আগে যে সমস্ত লোন পত্র ব্যবস্থা ছিল না, হ্যাঁ, তখনকার মানুষের বিভিন্ন কর্মসূচিগুলি ছিল, বিভিন্ন তারা বেসরকারি প্রতিষ্ঠান থেকে তারা অর্থ নিতে হতো, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। বাট আজকে সরকার কি করলো, আজকে আমাদের নানান ধরনের কিন্তু ব্যাংক গঠন করলো। হ্যাঁ, আজকে ব্যাংক এসে গেছে, সরকারি ব্যাংক, যেখানে তারা কিন্তু কম সুদের হারে বিভিন্ন কিন্তু লোন নিতে পারবে। তারা প্লাস তারা বিভিন্ন উচ্চ ফলনশীল বীজ এসে গেছে, বিভিন্ন যান্ত্রিক যন্ত্রপাতি এসে গেছে, প্লাস তারা আজ টেকনোলজির মাধ্যমে প্রচুর পরিমাণে কিন্তু উৎপাদন করতে পারবো সব। তারপরে ধরে রাখো বিভিন্ন রাসায়নিক বীজ শুরু থেকে জলসেচের ব্যবস্থা খুব ভালো একটা হয়ে উঠেছে। কৃষিক্ষেত্রে অপ্রতিষ্ঠানগত উৎস কি? কিছু ক্ষেত্রে উৎস হলো কিন্তু মহাজন আর জমিদার। ছোট্ট করে লিখেছি, বাট এটা তোমরা একটু বড় করে লিখবে। মহাজন আর জমিদার, এটি হলো কিন্তু উৎপাদন একটা অপ্রতিষ্ঠানগত উৎস। এনে বলেছে অপ্রতিষ্ঠানগত উৎস, কিসের জন্য বলেছে? কৃষিক্ষেত্রে। অর্থাৎ কৃষিক্ষেত্রটা যে করবে, আর কৃষকদের যে লোনের প্রয়োজন হবে, এটা সেগুলো কোথা থেকে নিয়ে আসবে না, সেগুলো একমাত্র হলো তখনকার একমাত্র ছিল কিন্তু মহাজন আর ছিল জমিদার। এই জমিদার আর মহাজন কাছ থেকেই অপ্রতিষ্ঠানগত লোন ব্যবস্থা এরাই কিন্তু সরবরাহ করতো। বাট তখনকার সরকারের কাছ থেকে কিন্তু ব্যাংক ব্যবস্থা ছিল না। কিছু কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠানগত উৎস কি, ব্যাংক ব্যবস্থা ছিল, গ্রামীণ ব্যাংক ব্যবস্থা, এইগুলি ছিল কিন্তু তখনকার সময় কিছু কিছু প্রতিষ্ঠানগত। আর অপ্রতিষ্ঠানগত মানে এই ঘরে যে পরে মহাজনদের কাছে গেলাম, টাকা নিয়ে এলাম, সেই শুধু তারা টাকা চাইতো। এবার দেখো, আমি এই যে তোমাদের পড়াতে গিয়ে তোমাদের এখানে যে অপ্রতিষ্ঠানগত আর প্রতিষ্ঠানগত সমস্যাগুলো সম্মুখে বলতে যাচ্ছি, সেখানে আমার একটা তোমাদেরকে বলে রাখি। দেখো, এখানে প্রতিষ্ঠানগত আর অপ্রতিষ্ঠানগত সমস্যা বলছি আমি, তবে ঠিকই আছে। আমরা অবশ্যই আমরা প্রতিষ্ঠানগত যেমন ব্যাংক ব্যবস্থা, এই ব্যাংক ব্যবস্থাকে আমরা ভালো দিক দেখতে পাচ্ছি যে সরকারি ব্যবস্থা ক্ষেত্রে প্রতিষ্ঠানগত ব্যাংক ব্যবস্থা রয়েছে, বেশ ভালো সুদ পাওয়া যাবে, কৃষকদের হবে খুবই উপকার হবে। আর আমি যদি বলি অপ্রতিষ্ঠানগত ব্যবস্থাটা হয়তো কঠিন হতো, বাট অপ্রতিষ্ঠানগত বেশি সুদে তাদেরকে দিতে হতো, অনেক কষ্টের সম্মুখীন হতে হতো। কিন্তু ধরো এখনকার না হলে এই ব্যবস্থাটা গড়ে উঠেছে যে কৃষকদের আজকে ব্যাংকে গেলাম, টাকাটা নিয়ে পেয়ে গেলাম। আজ থেকে যে আগে কিছু কিছু অঞ্চলে প্রতিষ্ঠানগত ব্যাংক ব্যবস্থা দেখা গিয়েছিল, তখনও ব্যাংক ব্যবস্থা ছিল প্রতিষ্ঠানগত সরকারি ব্যাংক ব্যবস্থা। তাও কিন্তু সেই ব্যাংক ব্যবস্থাগুলোতে কোনোরকম কিন্তু সরকারিভাবে তারা কিন্তু কৃষকরা লোন সরবরাহ খুব কম করতো। এবার বলি কেন? একটা ব্যাংকে যে পড়ে কোনো কৃষকরা যদি লোনের দরকার হয়ে থাকে, তাহলে সেই লোনটা পেতে প্রায় তাদের 1 সপ্তাহ 10 দিন টাইম লেগে যেত। এবার কৃষকের যদি আর্জেন্ট কোনো টাকা দরকার হয়ে থাকে, তাহলে সে টাকাটা সে পেতো না তো। তার জন্য তারা কী করতো না, অপ্রতিষ্ঠানগত যে সমস্ত ব্যাংক ব্যবস্থাগুলো রয়েছে, যেমন ধরলাম আমি মহাজন, জমিদার, এরা ব্যাংক নয়, এরা হলো কিছু সুদ দিত, সুদের বিনিময়ে তারা কিন্তু অর্থ দিত। তো সেই সমস্ত জায়গাগুলো থেকে তারা যা মাত্রই সে তারা কিন্তু লোনটা পেয়ে যেত। তার জন্য সেই সমস্ত সময় এই অপ্রতিষ্ঠানগত যে ব্যাংক ধরলাম, বা এই অপ্রতিষ্ঠানগত লোন জায়গাগুলোতে কিন্তু তারা অর্থটা কিন্তু বেশিরভাগ কৃষকরা সেইখান থেকেই নিত। ওকে, বুঝতে পারলেন নিশ্চয়ই? ক্লিয়ার। এবার আছে যে ভূমি সংস্কার কাকে বলা হয়? ভূমি সংস্কার বলতে বোঝায় জমির মালিকানা সত্ত্বের সংস্কার, অর্থাৎ জমির পুনর্বন্ধন। তাছাড়া ভূমি সংস্কার বলতে বোঝায় ভূমি প্রজাস্বত্বের সংস্কার, অর্থাৎ প্রজারা যে ইজরা নেয় জমিতে চাষ করতে, সেই ইজিদার শর্তাধীন সংস্কার। কোন কোন ক্ষেত্রে জমি উদারসীমা সংস্কার আইন প্রযোজ্য হবে না? বিভিন্ন রাজ্যে উদারসীমা আইন বিভিন্ন, যেমন ধরে রাখো, তবে কতগুলি ক্ষেত্রে জমির উত্তরসীমা সংক্রান্ত আইন প্রযোজ্য হবে না। যেমন চা ধরো, গম, কফি, রাবার, তাছাড়া পশুপালন, জমি আখ চাষের ক্ষেত্রে সংক্রান্ত আইন কিন্তু প্রযোজ্য হবে না। কোন ধরনের আইন? না, এই সমস্ত যে সমস্ত চাষগুলো বললাম, এই চাষগুলোর ক্ষেত্রে কোনোরকম কিন্তু আইন, যে এই চাষগুলো করতে গেলে লাইসেন্স দরকার। এমন না কৃষিকাজ একটা এমনই ব্যবস্থা যেখানে কোনোরকম কিন্তু লাইসেন্সের দরকার নেই। তুমি যেখানে, হ্যাঁ, তোমার কৃষিকাজের জন্য সঠিক কৃষিকাজ হতে হবে। মানে কি বলে, বেআইনি যে সমস্ত কৃষিকাজগুলো রয়েছে বা যেগুলো ফলাতে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু লাইসেন্স দরকার।
হলো মালিকানা ভিত্তিক ব্যক্তিগত চাষ ব্যবস্থা কি না, মালিকানা যখন নিজে চাষ করেন তখন তাকে মালিকানা ভিত্তিক চাষ ব্যবস্থা বলা হয়। অত ধরো তোমার একটা নির্দিষ্ট জমি আছে এবং তুমি নিজে সেখানে তুমি চাষবাস করলে, সেটাকে বলা হয় মালিকানা ভিত্তিক চাষ ব্যবস্থা। ওকে, আরেকটি বলা হয় প্রজাস্বত্ব। প্রজাস্বত্ব ব্যবস্থা কাকে বলা হয়? এই প্রজাস্বত্ব ব্যবস্থা ধরার আগে বলছি, তোমার চাষবাস করছো, তোমার একটা জমি আছে এবং তোমার অনেক বিশাল জমি আছে, তুমি সেখানে মালিক, তুমি কিন্তু চাষটা করবে না, তুমি কয়েকটা আহ, কি বলবো, কৃষককে রেখে দাও তোমার চাষ করার জন্য, এবং সেখানে তারাই কিন্তু সেই চাষবাসটা করবে এবং তার পরিমাণে তারা কিছু টাকা দেবে এবং তার পরিমাণে তোমাদের চাষ করে দেবে। এটাই হলো প্রজাস্বত্ব ব্যবস্থা। ক্লিয়ার? আচ্ছা, ভাগ চাষে কাকে বলা হয় না, যে সমস্ত ব্যক্তি জমি মালিকের কাছ থেকে জমি ইজিরা বহন করে তাদের চাষবাস করে দেয় সেটাকে বলা হয় কিন্তু ভাগ চাষি। অর্থাৎ তুমি একজন মালিক, তুমি কৃষকদেরকে টাকার বিনিময়ে তাদেরকে কাজ করে দিলে, কাজে দিয়ে তারা কিন্তু কৃষিকাজ করলে এবং কৃষিকাজ করার পর তোমাকে সেই তার বিনিময়ে তুমি তার কাছ থেকে টাকা নিলে, তোমার কাছ থেকে সেই যে টাকা নিল এবং যে কৃষকরা নিল তাকে বলা হয় ভাগ চাষি। ক্লিয়ার? খাজনা কাকে বলে আর খাজনা মালিককে কেমনভাবে দেওয়া যেতে পারে? জমির মালিক অপর ব্যক্তিকে তার জমি বা নিজ ইজরা দেওয়ার জন্য যে ইজরাদারের কাছ থেকে যা পাই তাকে বলা হয় খাজনা বা রেন্ট। একটা রেন্ট মানে বই না, আমরা ভাড়া আমাকে চাই বা আমি তোমাকে ভাড়ায় তোমাকে দিয়ে দিলাম যে তুমি আমার এই এতটা জমি তুমি কাজ করে দাও, বা তোমার জমিটা আমি তোমাকে দিলাম, বা তুমি ভাড়াটার বিনিময়ে তোমাকে আমি ভাড়াটা তুমি কাজ করে দাও, তোমাকে তার বিনিময়ে তোমাকে টাকা দেবো, সেটাকে বলা হয়েছে। এই খাজনা সাধারণ টাকার অঙ্কে দেওয়া যেতে পারে, যেমন টাকা, আবার টাকার বদলে জমি চাষের একটা অংশ তাকে দিতে হতো। তাছাড়া ভারতের বেশিরভাগ টাকার অঙ্কে খাজনা বেশি দেওয়া হতো। দেখো, আমি তোমাকে বলে দিলাম যে ঠিক আছে তুমি তোমার কাছ থেকে অঙ্কে টাকা পাই আমি, তো তোমাকে টাকাটা দিতে হবে। তোমাকে আমি লোন দিলাম, তোমার কাছ থেকে আমি টাকাই নেবো। তখনকার সে সমস্ত খাজনা বিনিময়ে টাকাটা দেওয়া হতো। বাট অনেক সময় কী করা হতো, অনেকে যারা টাকা পয়সা নেই তো তারা কী করতো, ঠিক আছে তুমি আমি তোমার কাছে টাকা, আমি তোমার কাছে লোন নিয়েছিলাম, তো আজকে সুসময় লোনটা একটু বড় হয়ে উঠেছে, আচ্ছা আমার এই জমিটা আছে, তুমি জমিটা নিয়ে নাও। এটা না সময় খাজনা বিনিময় তারা করতো। ফসলের মাধ্যমে দেওয়া খাজনা দুটো স্বরূপ কী কী? অবশ্যই ফসলের মাধ্যমে খাজনা কী হতো, যে আমি একটা খাজনা সম্পর্কে বললাম। এবার এই যেমন বললাম খাজনা তো জমিটা দেওয়া হতো, বাট অনেক সময় কী করা হতো, লোন তো দিয়ে দিয়েছে, আমি টাকাটা অনেক বেড়ে গেছে, এবার কী করছে, ঠিক আছে আমি ফসলে একটা ভাগ, আমার ধরো 10% ফসলের মধ্যে আমি তাকে প্রায় 5% ফসল আমি, বা 3%, 4% ফসল আমি তাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমার যা হয়েছিল আমি তাকে 5% ফসল টাকা দিয়ে দিলাম এবং সেইটা বিক্রি করবো, যে টাকাটা হলো সেই মিটে গেলে, আর বাকি 5% আমি কিন্তু নিজের জন্য রাখলাম। অপারেশন বার্গ বলতে কি বোঝো না, প্রায় আজ থেকে 1978 সালে অপারেশন প্রভাবিত হতো, মানে 1979 সাল থেকে 1980 সালে এই আইন কিন্তু সমর্থন দেওয়া হয়। মানে আজ থেকে প্রায় 1978 সালে এই আইনটি হয়েছিল, আর 1979 থেকে 80 সাল পর্যন্ত এটা কিন্তু সমর্থন দেওয়া হয়। ভূমি সংস্কারের জন্য একটি জনপ্রিয় ব্যবস্থা হয়ে ওঠেন এই আইনটি। ভূমি সংস্কারের জন্য, ভূমি সংস্কারের চূড়ান্ত লক্ষ্য ছিল ভারতীয়দের সংবিধান, রাষ্ট্রের নীতি নিদর্শনমূলক নীতির সাথে সামঞ্জস্য রেখে কী করা হতো না, রাজ্যের বাগদোষা জমির মালিককে রূপান্তরিত করা হতো। ভারতের কৃষিক্ষেত্রে কী কী বাজার দেখা দিত না, ভারতের কৃষিক্ষেত্রে বেশ কয়েকটি বাজার দেখা দিত, যেমন হলো আমরা বলতে পারি হ্যাঁ, উৎপন্ন শ্রমের বাজার, লোনের বাজার, তারপর ধরো তোমাদের জমির ইজরা বাজার, এ সমস্ত বাজারগুলো কিন্তু সে সমস্ত সময় দেখা দিত। নেক্সট, বিভিন্ন বাজারে যুক্তির ফলে কী কী ঝুঁকি কমানো সম্ভব হতো না, জমির মালিক যখন ভাগ চাষি বা শ্রমিকে যখন লোন দেয়, তখন জমির মালিক ঝুঁকি কম থাকে, কারণ জমির মালিক শ্রমের জমি দিয়ে যে তার বদলে তা কিন্তু জমি খাজনা না দেয়, তাহলে জমির মালিক জমি থেকে কিন্তু ফসল উৎপন্ন কেটে নেবে। অবশ্যই এটা আমি আগেও বলেছি যে যাকে জমিকে আমি ধরো মানে বলছি আমি, ঠিক আছে তোমাকে আমি জমি আমার জমি আছে, আমার জমি তোমাকে আমি জমি দিয়ে দিলাম, আর কয়েকটি কৃষককে চাষিকে রেখে দিলাম, আমার এই জমিটা পড়ে আছে, ঠিক আছে তুমি আমার এই জমিটাতে তুমি চাষবাস করো, তুমি আমাকে কিছু টাকা দিয়ে দেবে, বাকি টাকাটা তুমি নিয়ে নেবে। এটা হতে পারতো। আর আরেকটা সময় কী করা হতো না, তোমাকে আমি তোমার জমিতে তোমাকে টাকা দিয়েছি, তো তোমার জমিতে তুমি চাষ করছো, তোমার জমি চাষ করো, এবং তোমার জমিতে চাষ করে পরে যদি তুমি আমার টাকাটা না মেটাতে পারতো, তখন থেকে তার পুরো চাষবাসটা পুরো ফসলটা তারা কিন্তু কেটে নিয়ে নিত। এটাই হলো। এবার নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, NABARD। হ্যাঁ, এটা পুরো নাম কি? NABARD পুরো নাম কি? ওকে,
পুরো নাম হলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, পরীক্ষা আসার খুবই চান্স আছে থাকে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, তাহলে ভারতের কৃষি উৎপাদনশীলতা কম হওয়ার কারণগুলি কী কী? একটা আগেই বললাম, ভারতের কৃষিকাজ উৎপাদনটা খুব কম হচ্ছে। একটা হলো সাধারণ কারণ, প্রতিষ্ঠানগত কারণ, আর একটি হলো কিন্তু প্রযুক্তিবিদ্যাগত কারণ। এটা আমাদের এখানে 2 নম্বর কোশ্চেন, শর্ট কোশ্চেন প্রায় শেষ করে দিলাম। এরপরে আমি ইন্ডাস্ট্রি থেকে তোমাদের যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনা করব। আশা করি আমি যে কোশ্চেনগুলো বললাম, যে অ্যান্সারগুলো বললাম, সেগুলো হয়তো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের এই যে কোশ্চেনগুলো বললাম, সেই কোশ্চেন তোমরা ভালো করে দেখো, আশা করি এখান থেকে তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে। আর যদি এগ্রিকালচার থেকে আমার আরও কোনো কোশ্চেন অ্যান্সার মনে হয়, তবে অবশ্যই কিন্তু এই শর্ট কোশ্চেনে পার্ট 2 ভিডিওতে তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। ওকে, যদি মনে হয় যে আরও কয়েকটি কোশ্চেন আমার যদি খুব ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে আমি পার্ট 2 এই ভিডিওরই আরেকটা পার্ট 2 ভিডিওতে আমি তোমাকে এই শর্ট কোশ্চেনগুলো এগ্রিকালচার থেকে দিয়ে দেবো। ওকে, আর এরপরে শর্ট কোশ্চেন তোমার থাকবে ইন্ডাস্ট্রি থেকে। এরকমই তোমাদেরকে বুঝিয়ে দেবো শর্ট কোশ্চেন সম্পূর্ণভাবে। তোমাদের যদি এরকম ভিডিও দরকার হয়ে থাকে যে দাদা আমাকে বুঝিয়ে মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো আমাকে বুঝিয়ে দাও, আমি অবশ্যই তোমাদেরকে এরকমভাবে বুঝিয়ে দেবো। ওকে, আর এই যে এগ্রিকালচার তোমাদের বললাম, এই যে কোনো কোশ্চেনগুলো বললাম, সেই কোশ্চেনে তোমাদের এখনও যদি কোনো ডাউট থাকে অ্যান্সার, আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি তার সম্পর্কে তোমাদের ফুল ক্লিয়ার করে দেবো। ওকে, আর তোমাদের কোন কোশ্চেন দরকার এবং কোন টপিকে সাজেশন দরকার আমাকে অবশ্যই তোমরা বলো, আমি তো অবশ্যই তোমাদের তার জন্য আনার চেষ্টা করবো। হ্যাঁ, তবে আমার ভিডিও আসতে একটু দেরি হচ্ছে, ভিডিও আমি রেগুলার দিতে পারছি না আমার কিছু প্রবলেমের জন্য, বাট আমি আস্তে আস্তে তোমাদের ভিডিও কিন্তু ঠিক তোমাদের আপলোড করে দেবো। পরীক্ষা আগে অবধি তোমাদেরকে আমি ঠিক ভিডিও কিন্তু তোমাদের ভিডিও আপলোড করে দেবো। আমার এটুকু গ্যারান্টি দিতে পারি, তোমাদের সম্পূর্ণ সাজেশন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে থাকবে। ওকে, আর তোমাদের কাছে অবশ্যই একটু চাওয়া, যে সেটা হলো কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনকে তোমরা জানো যে ক্লিক করে দাও, এবং তোমাদের সমস্ত বন্ধুদের কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও। ওকে, আর যারা এখনই আমার গ্রুপে অ্যাড হওনি, অবশ্যই তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাবে। আমার গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে, না হলে আমার প্রথম কমেন্টে দিয়ে থাকবে, সেখানে তোমরা আমার গ্রুপে অ্যাড হয়ে যাও। তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে আমার সেই গ্রুপে জানো, আমি অবশ্যই তোমাদের সেই অ্যান্সার উত্তর আনার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে এইটুকুই, আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।